মানে শেষ পর্যন্ত বাংলাদেশের যে একটা সিদ্ধান্তে অনড় থাকা, এটা আসলে কীভাবে দেখছেন? এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হচ্ছে না, এটা বাংলাদেশের জন্য কতটা ক্ষতি বা কী মেসেজ যাচ্ছে আর কি? না, এটা তো বাংলাদেশ প্রথম থেকেই আসলে একই সিদ্ধান্তে অনড় আছে। আমি জানি না যে একদম শুরুতেই একদম পয়েন্ট অফ নো রিটার্নে যাওয়া উচিত হয়েছে কিনা। দেখুন, ক্রিকেট খেলাটাই তো মানে এখানে আসলে কূটনৈতিক অনেক দর কষাকষির ব্যাপার থাকে, দিন দরবারের ব্যাপার থাকে। আমার মনে হয় সেখানে বাংলাদেশ ফেল করেছে। বাংলাদেশ যদি শুরু থেকে আরেকটু কৌশলী হতে পারতো, তাহলে জিনিসটা হয়তো এই জায়গায় যেত না। অনেকে বলছেন যে দেশ আগে না ক্রিকেট আগে, দেশের মান মর্যাদা। আমি মনে করি যে এখানেই আসলে মান মর্যাদাটা আসলে ক্ষুণ্ণ হয়েছে দেশের। কারণ বাংলাদেশ মানে গত এই 2 সপ্তাহের বেশি সময় ধরে যা হয়েছে, এটা কিন্তু গোটা ক্রিকেট বিশ্ব দেখেছে। এবং আলটিমেটলি বাংলাদেশ দেখলো কি যে গোটা ক্রিকেট বিশ্ব দেখলো যে বাংলাদেশ কূটনীতির দিক থেকে একদম ফেল করেছে। কারণ আজকে যে ভোটাভুটির আমরা ফলাফল জানতে পেরেছি আনঅফিসিয়ালি, সেখানে আইসিসি তো বলেছে যে বেশিরভাগ দেশ বিপক্ষে দিয়েছে। আসলে আমরা জানতে পেরেছি যে পাকিস্তান ছাড়া আর কেউ আসলে বাংলাদেশকে ভোট দেয়নি। সো এই কূটনীতির জায়গায় বাংলাদেশ ডেফিনেটলি ফেল করেছে। তো এখানে কি মর্যাদা খুব বেশি বাড়লো বাংলাদেশের, তাই না? সো যেটা হতে পারতো যে আসলে বাংলাদেশ এখানে আরেকটু কুশলী পদক্ষেপ নিতে পারতো, একটু টাইম বাই করতে পারতো, আস্তে আস্তে তাদের সঙ্গে দর কষাকষিগুলো করতে পারতো। আপনি যখন শুরুতেই বলবেন যে এটা না দিলে খেলবো না, তখন কিন্তু আসলে দর কষাকষির জায়গা থাকে না। এবং গত আইসিসির সঙ্গে বিসিবির যতগুলো মিটিং হয়েছে, জিনিসটা ওই একই ছিল যে দুই পক্ষ একই জায়গায় অনড়। এটা যদি হতো যে ঠিক আছে বাংলাদেশ আস্তে আস্তে ধাপে ধাপে এগোচ্ছে, তাহলে হয়তো বাংলাদেশ সত্যিকার অর্থে মাথা উঁচু করেই বিশ্বকাপটা খেলতে পারতো। কিন্তু সেই জায়গাটায় বাংলাদেশ ডেফিনেটলি ফেল করেছে। এখন দেখুন, এটা প্রত্যাশিতই আসলে বিশ্বকাপের এত কাছাকাছি এসে ভেন্যু চেঞ্জ করবে না আইসিসি, এটা আমাদের মোটামুটি আমরা জানতামই। যদি করতো তাহলে অবাক হতাম। কারণ হলো যে এর আগের বিভিন্ন ডিসিশনের কথা বলা হয় যে ভারত তো পাকিস্তানে যায়নি, ক্রীড়া উপদেষ্টা এসব বলছেন। বাস্তবতা কিন্তু আলাদা। বাস্তবতা আলাদা কেমন? যেমন পাকিস্তান কিন্তু নিজেদের ক্ষেত্রে তারা কিন্তু ঠিকই ভারতে গিয়ে খেলেছে। 2023 বিশ্বকাপের আগেও তারা অনেক হুমকি ধামকি দিয়েছে, কিন্তু আলটিমেটলি গিয়ে খেলেছে। তারপরে যেটা হয়েছে, তাদের একটা দীর্ঘমেয়াদী আইসিসিতে বসে তাদের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা হয়েছে যে হাইব্রিড পদ্ধতিতে তারা 2027 সাল পর্যন্ত ভারতের সঙ্গে এই ম্যাচগুলো তারা খেলবে। বাংলাদেশ তো সেরকম কোনো চুক্তিতে যায়নি ভারতের সঙ্গে। এবং পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা সূচি হওয়ার আগে, বাংলাদেশের সূচি হওয়ার পরে। তো সূচি হওয়ার পরে এটা খুবই টাফ। তো আমরা ধরে নিয়েছিলাম যে এরকম কিছুই আসলে হবে। আইসিসি কিন্তু আসলে নানা মেইলের মাধ্যমে, জুমের মাধ্যমে, এবং কি এটা আসলে আমি জানি না আসলে এরকম হয় কিনা যে ঠিক বাংলাদেশকে ম্যানেজ করার জন্য আইসিসির একটা প্রতিনিধি কিন্তু বাংলাদেশেও আসছে। কিন্তু এত এত কিছু আইসিসি আসলে চেয়েছে যে আসলে বাংলাদেশে জানে যে আইসিসি বাংলাদেশে একটা ক্রিকেট ফ্যান বেস আছে। তারা কি সেই জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করেছিল কিনা, এবং কি বিসিবি আসলে যে ওদের চেষ্টাটাকে কি আসলে সম্মান জানাতে পেরেছে কিনা, বা আসলে তারা কি বুঝে আসলে শেষ পর্যন্ত অনার ছিল আপনার মনে হয়? দেখুন, আইসিসি আমি মনে করি বাংলাদেশকে যথেষ্ট সম্মান দিয়েছে এখানে। তারা যেভাবে চেষ্টা করেছে, অনলাইন মিটিং হয়েছে, তারপর তাদের একজন প্রতিনিধি পাঠিয়েছে, যদিও জানতো বাংলাদেশ অনড় একদম অটল, তারপরেও তারা সামনাসামনি মিটিং করতে চেয়েছে। সেই মিটিংটা তারা করেছে। সেই মিটিংয়ে তারা বাংলাদেশের কাছে তাদের অনেকটা কাতর হয়েও তারা অনুরোধ করেছিল বলে আমরা জানতে পেরেছি যে তারা বাংলাদেশকে নিয়ে ওয়ার্ল্ড কাপটা করতে চায়। এখন ডেফিনেটলি বাংলাদেশ ভারতে যাবে না, এই সিদ্ধান্ত অটল ছিল। কিন্তু বাস্তবতা হলে আইসিসির পক্ষে এই মুহূর্তে এসে ভারত থেকে ওয়ার্ল্ড কাপ সরানো সম্ভব না, এবং অন্যান্য কোনো দেশও আসলে এখানে বাংলাদেশকে সমর্থন করেন। তাহলে এখন বাংলাদেশের কী করার আছে, তাই না? কিংবা আইসিসিরও বা কী করার আছে। এখন বাংলাদেশ হতে পারতো যদি আরেকটু সুচিন্তিত একটু পদক্ষেপ নিত। আপনিও জানেন, আমিও জানি যে বাস্তবতা কী হয়েছে। আমরা বিসিবি যখন এই ডিসিশনটা নিয়ে আলোচনা হচ্ছে, যখন শুরুর দিকে একদম, আমি 4 তারিখের কথা বলছি, 4 জানুয়ারি, তখন কিন্তু তার আগ পর্যন্ত বিসিবির সঙ্গে যখন আমাদের বিসিবি কর্মকর্তাদের সঙ্গে আমাদের যখন আনঅফিসিয়ালি কথা হচ্ছিল, তারা কিন্তু ওই পদ্ধতিতেই যাওয়ার চিন্তাভাবনা করছিল। বুলবুল ভাই আইসিসিতে দীর্ঘদিন কাজ করেছেন, তিনি তো আইসিসির মেথডগুলো জানেন, পদ্ধতিগুলো জানেন, যে ধাপে ধাপে কীভাবে এগোতে হয়, ক্রিকেট কূটনীতির ব্যাপারগুলো তিনি জানেন। কিন্তু ডেফিনেটলি সেটাতে শুধু বিসিবির সিদ্ধান্ত থাকেনি, সেখানে সরকারের ব্যাপার চলে এসেছে। এবং সরকারের ব্যাপার চলে আসার পর সরকার যখন শুরু থেকেই একদম অনড় হয়ে গেছে, তখন আসলে বিসিবির আর কিছু করার ছিল না। সো আমরা বিসিবিকে এখানে অসহায় হয়ে দেখেছি, কারণ ডিসিশনটা বিসিবির হাতে শেষ পর্যন্ত আর ছিল না। সেটাই হয়েছে। আইসিসির পক্ষ থেকে তো নানানভাবে চেষ্টা করা হয়েছে। ইভেন আপনি যদি আজকে ফাইনালি আইসিসির প্রেস লিস্টটা দেখেন, সেখানে কিন্তু তারা সেটা উল্লেখ করেছে যে তারা বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্টটা করতে চেয়েছিল, এখনও করতে চায়, সেটা তারা উল্লেখ করেছে। একটা ইন্টারেস্টিং পয়েন্ট তারা বলেছে যে বাংলাদেশ যে দাবিগুলো জানাচ্ছে, সেই দাবিগুলো একটা কেন্দ্রিক ছিল। সেই একটা কেন্দ্রিক কি, শুধু মুস্তাফিজকে নিয়ে। আইসিসি মুস্তাফিজের নাম উল্লেখ করেনি, বলেছে যে একটা প্লেয়ার একটা ডোমেস্টিক লিগে খেলতে পারেনি, সেই নজিরটাকেই বিসিবি বারবার দেখিয়েছে। হ্যাঁ, বিচ্ছিন্ন এবং অপ্রাসঙ্গিক বলছে। তো হ্যাঁ, এখন আপনি ইন্ডিয়াতে যদি বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি থাকে, সেটা কিন্তু আইসিসির কাছে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হবে, তাই না? বিসিবি সেটা দায়িত্ব, বাংলাদেশের সেটা দায়িত্ব। বাংলাদেশ কিছু ভিডিও লিঙ্ক পাঠিয়েছে, কিছু নিউজের লিঙ্ক পাঠিয়েছে, সেই নিউজের লিঙ্ক টিঙ্কগুলো হয়তো মুস্তাফিজ রিলেটেড। কারণ আইসিসির প্রেস রিলিজে সেটাই উল্লেখ করা হয়েছে যে একজন প্লেয়ারের যে হুমকি,
সেটাকেই তারা বারবার মানে যুক্তি হিসেবে দাঁড় করিয়েছে। তো সেটাতে সেই যুক্তি তো আসলে আইসিসি নড়বে না। তো বাংলাদেশ এখানেই আমি কূটনীতিক যে ব্যর্থতার কথা বলছি আমি সেখানেই বলছি বাংলাদেশ এটা প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে যে মানে সত্যিকার অর্থে ইন্ডিয়াতে বাংলাদেশ দলের জন্য ঝুঁকি আছে। আইসিসি তাদের প্রেস রিলিজে একদম পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে তারা ইন্ডিপেন্ডেন্ট যে সিকিউরিটি অ্যাসেসমেন্ট তাদের নিজস্ব এবং ইন্ডিপেন্ডেন্ট যে সিকিউরিটি অ্যাসেসমেন্ট সেখানে ভারতে বাংলাদেশ দলের জন্য বাংলাদেশ দলের ক্রিকেটার, বাংলাদেশের অফিসিয়াল, বাংলাদেশের ফ্যান্স এবং বাংলাদেশের মিডিয়া কারোর জন্য কোনো গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হুমকি তারা দেখছে না। সো এখন আপনি এখানে কী করবেন? আচ্ছা, এই যে বিশ্বকাপ খেলা হচ্ছে না, এতে আসলে বাংলাদেশের ক্ষতি বা বাংলাদেশের ক্ষতিগুলো সবাই বলছে ক্ষতি নিয়ে, এর ক্ষতিটা সামনে আসলে কি? আর এই যে সবাই বলছিল যে সিদ্ধান্তটা যথাযথ ঠিক আছে, কিন্তু এটা ক্যারি করাটা মানে লং টার্মে ক্যারি করাটা বিসিবির জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আসলে বিসিবি পারবে কিনা, আপনার কি? ক্ষতি হতে পারে। আর আর্থিক ক্ষতি যেটা হতে পারে সেটা হলো যে পার্টিসিপেশন ফি যেটা পায় বাংলাদেশে $5 লাখ মতো সম্ভবত এইবারে ওয়ার্ল্ড কাপে, সংখ্যাটা আমাকে দেখতে হবে, মনে হয় $5 লাখ মতো, মানে বাংলাদেশি টাকায় আপনার 6.5 কোটি টাকা বা এরকম কিছু হবে। প্লাস হলো যে প্লেয়ারদের ওই ম্যাচের জন্য প্রত্যেকটা ম্যাচের জন্য শুধু বাংলাদেশের যে ম্যাচ ফি দিচ্ছে সেটা না, আইসিসির একটা প্রত্যেকটা ম্যাচের জন্য একটা ফি আছে, সেটা নর্মালি প্লেয়াররা পায়, সেটা বাংলাদেশ পাবে না। ম্যাচ জিতলে আবার বাড়তি বোনাস আছে, সেটা পাবে না। বাট সেটা ধরলাম যে বড় কোনো অঙ্ক না, বা সেই বড় অঙ্ক হলেও সেটাকে টাকাটা আমি অগ্রাহ্য করলাম। ক্রিকেটিং যেটা আপনার ক্ষতিটা হবে, ক্রিকেটিং ক্ষতির দিক থেকে বললে ডেফিনেটলি একটা বৈশ্বিক ইভেন্টে আপনি অংশগ্রহণ করছেন না, এটাই তো একটা বড় ক্ষতি। বাংলাদেশ এরপরে এই নর্মালি এই টুর্নামেন্টের পারফরমেন্সের উপরে পরবর্তী টুর্নামেন্টে খেলাটা ডিপেন্ড করে, যে একটা নির্দিষ্ট পজিশনে থাকলে বাংলাদেশকে কোয়ালিফাইং খেলতে হবে না। যদি সেরকম কিছু থাকে তাহলে হয়তো বাংলাদেশকে পরের ওয়ার্ল্ড কাপ খেলতে কোয়ালিফাইং খেলতে হবে। ইন্ডিয়া, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়াতে যাচ্ছে না, ইন্ডিয়া ডেফিনেটলি বাংলাদেশে আসবে না আগামী অগাস্টে যে ট্যুরটা আছে। এখন ইন্ডিয়া না আসলে বলতে পারে, অনেক দর্শকই আমাদের আছেন, তাদের আবেগ অনেক, সেটির প্রতি সম্মান দেখেই বলছি, তারা হয়তো বলবে যে ইন্ডিয়া না আসলে কী যায় আসে। কিন্তু ইন্ডিয়া না আসলে কী যায় আসে সেটা বিসিবি জানে, যে ইন্ডিয়া না আসলে অনেক বড় ক্ষতি। ইন্ডিয়া না আসলে বড় ক্ষতি কি, অন্যান্য যত সিরিজ আপনি বলবেন, যতগুলো হোম সিরিজ হয় সব সিরিজই কিন্তু 90% সিরিজই বাংলাদেশের ক্ষতি হয়। আপনার যে সিরিজ আয়োজনে যে লজিস্টিক যে ব্যাপারগুলো খরচগুলো হয়, তাতে বাংলাদেশের ওই ব্রডকাস্ট রাইটস বা অন্যান্য স্পন্সর থেকে যে আয় হয় তার থেকে ব্যয় বেশি হয় যে কোনো সিরিজে। শুধুমাত্র ইন্ডিয়া সিরিজে আয় বেশি হয়, সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, ক্রিকেট বিশ্বের সব দলের জন্য সেটা সত্যি। হয়তো অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড তারা অ্যাশেজ থেকে আয় করে আর ইন্ডিয়া সিরিজ থেকে আয় করে, অন্যান্য সব সিরিজে তাদেরও ক্ষতি হয়। তারা ওই মার্কি সিরিজগুলো, বড় সিরিজগুলো দিয়ে তারা পুষিয়ে দেয়। বাংলাদেশের জন্য সেই বড় সিরিজ হলো ইন্ডিয়া। সো ইন্ডিয়া না আসা মানে এটা কিন্তু মানে একটু বড় না, হিউজ অ্যামাউন্ট অন্যান্য মানে সিরিজের তুলনায় এটা হিউজ অ্যামাউন্ট। ধরেন সেটা 10-12 গুণ বেশি, ঠিক আছে, কিংবা আরও বেশি আসলে। সো সেই ক্ষেত্রে বাংলাদেশের হবে। আগামী বছর বাংলাদেশে এশিয়া কাপ আছে, হ্যাঁ সেই এশিয়া কাপে যদি ইন্ডিয়া না আসে, এশিয়া কাপ বাংলাদেশে হবে না, বা বাংলাদেশে সরিয়ে নেওয়া হবে, এটা আপনি বুঝতেই পারছেন। তো এখন বাংলাদেশের সমাধান হতে পারে যদি নতুন সরকার আসে, ইলেকশনের পরে নতুন বোর্ড আসে, তারা যদি কূটনৈতিকভাবে সেটা সমাধান করতে পারে, ফাইন। যদি এই বডি থাকে ডেফিনেটলি তাদেরকে স্ট্রাগল করতে হবে। তাছাড়া যেটা হলো যে এবার ভোটাভুটি তো একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, যে বাংলাদেশের এখানে পক্ষে তো এই ডিসিশনে কেউ ছিল না পাকিস্তান ছাড়া। তো এর আগের বছরগুলোতে আমরা যেটা দেখেছি, বাংলাদেশের আইসিসিতে মোটামুটি মাথা উঁচু করে অনেক ডিসিশন বাংলাদেশের পক্ষে আনতে পেরেছে। যেমন এফটিপিতে বাংলাদেশ যে ম্যাচগুলো পেয়েছে, খুব বেশি চেয়ে পেয়েছে তা না, কিন্তু আগের চেয়ে অনেক বেশি পেয়েছে। এটা বাংলাদেশ কিন্তু আদায় করতে পেরেছিল কূটনৈতিক সেই দক্ষতা দিয়ে। ফিনান্সিয়াল যে স্ট্রাকচার, একসময় বাংলাদেশ কম পেত বেশ, কিন্তু এখন বাংলাদেশ মাঝারি মানে পায়। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এই দলগুলোর, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এই দলগুলো সমান পায়। তার মানে কি ফিনান্সিয়ালও বাংলাদেশ ওই বার্গেনিংয়ের জায়গাটা চলে গিয়েছিল। এখন কিন্তু সেই জায়গাটা বাংলাদেশ হারাবে। ডেফিনেটলি সেই স্ট্রং হোল্ডটা থাকবে না বাংলাদেশকে। আইসিসি যেহেতু আইসিসির কথা বাংলাদেশ মানেনি এবং সব দেশের বিপক্ষে বাংলাদেশ গিয়েছে, সো ডেফিনেটলি সেই স্ট্রং হোল্ডটা বাংলাদেশ পাবে না। সো এগুলো হলো ক্রিকেটীয় ক্ষতি আর কি। আচ্ছা, এই যে সব ক্ষতি শুনলাম, তো এই যে বিসিবি যে একটা বার্তা আসলে আইসিসিকে দিয়েছে, বা ভারতের পক্ষে এই বার্তা গেছে আসলে এই অনেক বছর পর, আসলে অনেক সময় আমরা নানা কথা শুনি যে বিভিন্ন টুর্নামেন্টে ভারত অনেক কিছু আদায় করে নেয়, নিজেদের ফেভারে নেয়। এই জবাবটা কি আসলে ভারত কি পেয়ে গেল কিনা, যে বিশ্বকাপে সবাই যেটা মনে করলো আর কি? না, এটা যদি হতো যে বাংলাদেশ আলটিমেটলি কূটনৈতিক দক্ষতা দিয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কা নিতে পেরেছে, তাহলে হয়তো হতো। কিন্তু আলটিমেটলি তো হলো না। হ্যাঁ, আমরা মানসিক একটা তৃপ্তি পেতে পারি, দর্শকরা, আমাদের ক্রিকেট ফলোয়াররা পেতে পারে যে আলটিমেটলি ঠিক আছে, ভারতের কাছে আমরা মাথা নত করি নাই বা যাই নাই। দেখুন, মাথা উঁচু হতো সেটাই যদি আমরা সত্যিকার অর্থে কিছু আদায় করতে পারতাম। হ্যাঁ, সেই আদায়টা করতে পারলে মাথাটা আমার সত্যিকার অর্থে উঁচু থাকতে পারতাম। আমার মনে হয় না যে একটা ওয়ার্ল্ড কাপ না খেলে, যদি আপনি অন্য সব কিছু বাদ দেন, হলো খুব ক্ষতি হলো না। কিন্তু ক্রিকেটাররা জানে যে আসলে কতটা ক্ষতি হলো। আপনি যদি কালকে দেখেন যে লিটন কুমার দাস তিনি প্রেস কনফারেন্সে যেভাবে কথা বলেছেন, সেটা কিন্তু তিনি না বলেও অনেক কিছু বলে দিয়েছেন। তাকে যেমন জিজ্ঞাসা করা হলো যে আপনি কি বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত, তিনি কিন্তু বলেছেন নো কমেন্ট। তো অনেক সময় নো কমেন্টটাও একটা হিউজ কমেন্ট। হ্যাঁ, কারণ হলো যে
তিনি কিন্তু সরাসরি বলেন যে আমি একমত, বা বোর্ড যেটা ডিসিশন নেবে সেটাই, তিনি নো কমেন্ট বলেছেন। তার মানে কিন্তু আপনি বুঝে নিচ্ছেন যে আসলে কি বাস্তবতা। সো এবং আরেকটা কথা বলতে আপনি কি শিওর যে আমরা বিশ্বকাপে হ্যাঁ, এটা তো শুরুতেই তিনি প্রশ্ন করেছেন যে আপনি কি শিওর যে আমরা বিশ্বকাপে যাচ্ছি? তার মানে তাদের মধ্যে তো সেই ব্যাপারটা আছে, তারা তো আসলে তারা প্লেয়ার, তারা বিশ্বকাপ খেলতে চায়। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছেন যে প্লেয়ার হিসেবে তারা সবসময় চায় বিশ্বকাপ খেলতে। সো আমি জানি না আসলে যে এখানে আসলে বাংলাদেশ আসলে জিতলো না হারালো, আমার মনে হয় যে বাংলাদেশ আসলে মানে জয়ের চেয়ে হারটাই বেশি হয়েছে বাংলাদেশের এখানে। আর সব মিলে শেষ প্রশ্ন করি ভাইয়া, যে 24 ঘন্টা সময় দিয়েছে, 24 ঘন্টা আপনার কাছে মনে হয় কি কোনো পরিবর্তন আসতে পারে? আমার মনে হয় না, সেটা তো বাংলাদেশ তো একদম সেই গত 4 জানুয়ারি থেকেই, 4 জানুয়ারি থেকেই বাংলাদেশ একই সিদ্ধান্তে অনড় অটল। আমার মনে হয় সেটাই থাকবে। সো বাংলাদেশের বিশ্বকাপে যাওয়ার আশা এই মুহূর্তে আর দেখছি না।